শুনছো, আমি প্রেগন্যান্ট। কথাটা বলার সাথে সাথে একটা শক্তপোক্ত হাতের চড় বসে গেল রাহার গালে। সাথে সাথে ফর্সা গালে 5 আঙুলের ছাপ বসে গেল, যার জন্য রাহা মোটেও প্রস্তুত ছিল না। রাহা ছলছল চোখে সামনে তাকিয়ে বলে, রাজ ভাইয়া তুমি মারছো কেন? রাজ চোয়ালে শক্ত করে বলে, আমার বাচ্চার মা হতে যাচ্ছিস মানে কি? আমি এই বাচ্চা চাই না। রাহার চোখ পানিতে টলমল করছে। এই বাচ্চা চাও না মানে? এই বাচ্চা আমার আর তোমার ভালোবাসার অংশ। ওকে চাও না কেন? আর তুমি রেগে যাচ্ছ কেন? তুমি তো খুশি হওয়ার কথা। রাজ শক্ত গলায় বলে, দেখ, এত কিছুর হিসেব নিকাশ আমার কাছে চাইবি না। আমার এই বাচ্চা চাই না মানে চাই না। রাহা কৌতূহল নিয়ে বলে, কেন চাও না? তুমি কি আমাদের সম্পর্কের কথা সবাইকে জানাতে ভয় পাচ্ছ? আমরা তো লুকিয়ে বিয়ে করে নিয়েছি আর এখন আমাদের সন্তান আসতে চলেছে। দেখবে সবাই মানবেই। রাজ রাহার কথায় আরো রেগে বলে, শোনো, তোকে লুকিয়ে বিয়ে করেছিলাম বলে যে এখন সবাইকে জানাতে হবে এটা ভুলে যা। আমি জানানোর প্রয়োজন মনে করছি না। রাহা কেঁদে কেঁদে বলে, তুমি কি বলছো এগুলো? প্রয়োজন মনে করছো না মানে? তুমি তো আমায় ভালোবাসতে তাই বিয়ে করেছিলে, এখন কেন প্রয়োজন মনে করছো না? রাজ গভীর গলায় বলে, তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য লুকিয়ে বিয়ে করেছিলাম। রাহা কান্না থামিয়ে বলে, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? রাজ রাহার কাছে এসে বাঁকা হেসে বলে, মনে পড়ে তোর ভাই আমার বোনের সাথে ভালোবাসার নাটক করেছিল। আমার বোন বাড়ির সবাইকে বলেছিল সেদিন, সবাই সেটা বিশ্বাসও করেছিল। এরপরে তোর ভাই কি করল? সবার সামনে অস্বীকার করল। সেই দিনের পর থেকে আমার বোন লজ্জায় আর আমাদের সামনে আসেনি। রাহা ধপ করে ফ্লোরে বসে পড়ে কাঁদতে লাগল। রাজও রাহার সামনে হাঁটুতে ভর করে বসে বলে, শুনেছিস আমি কি বলেছি? আমার বোন তোর ভাইয়ের জন্য আর বাসায় ফিরেনি। তোর ভাই আমার বোনের সাথে যা যা করেছে তোর সাথেও আমি তাই তাই করেছি। অবশ্য বেশি বেশি করে ফেলেছি। এখন আমি আমার বোনকে পেয়ে গিয়েছি। ওকে এখন বাড়িতে নিয়ে আসব। তোকে আর এখন আমার প্রয়োজন নেই। রাজের কথাগুলো শুনে রাহার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। কাপা কণ্ঠে বলে উঠে, তুমি আমার থেকে প্রতিশোধ নিতে এমনটা করলে কেন? ভুল করেছে আমার ভাই। আর এই বাচ্চা? বাচ্চার কি হবে? বাচ্চাটা এখনো দুনিয়ায় এলো না। রাজ শক্ত গলায় বলে, বাচ্চা দুনিয়ায় আসেনি যখন, তাহলে আর কোনোদিন আসবে না। আমার প্রতিশোধ নেওয়া শেষ। তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেল। রাহা ভয়ে পিছিয়ে গিয়ে বলে, তুমি প্রতিশোধের জন্য একটা নিষ্পাপ প্রাণ মেরে ফেলবে। রাজ রাহার চোয়ালে চেপে ধরে বলে, এই শোন, তোর গান শুনতে চাই না আমি। বাচ্চাটা দুনিয়ায় আসবে না মানে আসবে না। রাহা ব্যথায় কুকিয়ে উঠে বলে, তাহলে আমায় বিয়ে কেন করলে? আমায় তো খুব ভালোবেসেছিলে। বউ করেছিলে, দিনের পর দিন আমার উপরে স্বামীর অধিকার দেখিয়েছ। আর বিয়ের সময় তো বলেছিলে সবাইকে জানাবে, আর এখন কাপুরুষের মতো কেন অস্বীকার করছো? চুপ। আর একটা কথাও বলবি না। তোকে বিয়ে করেছি এটার কোনো প্রমাণ আছে তোর কাছে? রাহা নিশ্চুপ হয়ে গেল। মুহূর্তেই মনে হলো তার দুনিয়া থমকে দাঁড়িয়েছে। রাজ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, কিরে বল, তোর কাছে প্রমাণ আছে? না। নেই? তাহলে ধরে নে আমাদের বিয়ে হয়নি। আর রইল বাচ্চা, বাচ্চাটা নষ্ট করে ফেলিস। এই বলে রাজ রাহাকে ছেড়ে দেয়। রাহা কাঁদতে কাঁদতে বলে, প্লিজ তুমি বাচ্চাটাকে অন্তত দুনিয়ায় আসতে দাও। রাজ রাহার মুখোমুখি হয়ে বলে, দেখ, তোকে 15 দিন সময় দিচ্ছি। তুমি কি করে বাচ্চা নষ্ট করবি তোর ব্যাপার। তবে আমি এসে যদি দেখি বাচ্চাটা এখনো কিছু করিসনি, তাহলে কি করে বাচ্চাটা নষ্ট করতে হয় আমার থেকে ভালো কেউ জানবে না। রাহা রাজের দুগালে হাত রেখে করুণ সুরে বলে, তুমি এমনটা করতে বলো না। তোমার তো আমার সাথে ভালোবাসা নিয়ে প্রতিশোধ নেওয়া শেষ। তোমার বোনকেও পেয়ে গিয়েছ, তাহলে এখন আমাকে ছেড়ে যেও না। আমি ভাইয়াকে বলবো মিষ্টির জীবনে আবার ফিরে আসতে। তুমি এই বাচ্চাটাকে দুনিয়ায় আসতে দাও। আমি কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইব না। রাজ রাহার হাতটা সরিয়ে কঠিন গলায় বলে, আমার প্রতিশোধ নেওয়া শেষ। আমি এই বাচ্চা চাই না। সামনের মাসের 1 তারিখে বাড়িতে আসব। এর মধ্যে বাচ্চাটা করিয়ে নিবি। রাহাকে আর একটা কথা বলারও সুযোগ দিল না রাজ। উঠে দাঁড়িয়ে রুমের দরজা খুলে চলে গেল। চলে যাওয়ার আগে রাহার মুখপানে একবার তাকালো। যা রাহা দেখল না, রাহা ফ্লোরে হাউমাউ করে কাঁদছে। কি করবে এখন সে? কাউকে বলতেও পারবে না এখন, কারণ রাজ তাকে ও তার বাচ্চাকেই অস্বীকার করেছে। এখন বলেও লাভ হবে না। রাহা চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো। ভেঙে পড়লে হবে না। আর ভেঙে পড়ার মেয়ে রাহা নয়।
কঠিন সময়ে ভেঙে পড়ার মতো শিক্ষা তার বাবা মা দেয়নি। পরিচয়ে আসা যাক, রাহা রাজের ছোট চাচার মেয়ে। রাজের বাবার নাম শাহরিয়ার রাশেদ চৌধুরী, মায়ের নাম সায়মা চৌধুরী। তাদের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম শাহরিয়ার চৌধুরী রাজ, আর মেয়ের নাম নিশিতা চৌধুরী মিষ্টি। রাশেদ চৌধুরীর ছোট ভাইয়ের নাম শাহরিয়ার রুবেল চৌধুরী, তার স্ত্রীর নাম রুমানা চৌধুরী। তাদেরও এক ছেলে এক মেয়ে। ছেলের নাম শাহরিয়ার চৌধুরী রাদিফ, আর মেয়ের নাম রাহা চৌধুরী। সবার চোখের মণি রাহা। এই নিয়ে কয়েকদিন চলে গেল। রাহা ভেবে পাচ্ছে না কি করবে। একদিকে রাজের অস্বীকার করা, আরেকদিকে ভালোবাসার অংশ আসতে চলেছে। এই নিয়ে ভাবতে ভাবতে রাহা এই কয়েকদিনে ঘর থেকেই বের হয়নি। সেই দিন বিকেলেই রাহা বন্ধুদের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়িতে থেকে বের হলো। রাহার হাত পা কাঁপছে। কি করবে ভেবে পাচ্ছে না। এই বাচ্চাটা একা একা কি করে মানুষ করবে। রাহা একটা রিক্সা নিয়ে হসপিটালের উদ্দেশ্য চলে গেল। বাড়িতে গাড়ি ছিল কিন্তু নিয়ে আসেনি। হঠাৎ রাহার মনে হলো একটা কালো গাড়ি তাকে ফলো করছে। রাহা মনের ভুল ভেবে তেমন একটা আমলে নিল না। রাহা হসপিটালের সামনে নেমে রিক্সার ভাড়া মিটিয়ে দিল। হসপিটালে ঢুকতেও রাহার পা দুটো কাঁপছে। চোখ দিয়ে তো জল পড়ছেই। রাহা যেই হসপিটালের ভিতরে ঢুকবে ঠিক তখন একটা অপরিচিত ছেলে এসে ডাক দেয়। রাহা পেছন ফিরে তাকায়। আপু, আপনার নাম রাহা? রাহা স্বাভাবিকভাবে জবাব দেয়, হ্যাঁ আমার নাম রাহা। ছেলেটি বলে, আপু আমার বোন অসুস্থ, তো ওই যে গাড়িতে বসে আছে। আপনাকে দেখা মাত্রই আমাকে বলল আপনি নাকি তার বান্ধবী, আর আপনাকে ডেকে নিয়ে আসতে বলল। একটু আমার বোনের সাথে দেখা করবেন? রাহা সম্মতি জানিয়ে বলে, হুম চলুন। রাহা সেই ছেলেটার সাথে একটা গাড়ির কাছে গেল। গাড়িটা সম্পূর্ণ কালো, বাহিরে থেকে ভিতরের কাউকেই স্পষ্ট বোঝা গেল না। ছেলেটা বলে, আপু আমার বোন ভিতরে আছে, গাড়ির দরজাটা খুলে কথা বলুন। রাহা গাড়ির দরজা খুলতেই ভিতরে থেকে আরেকটা ছেলে হেঁচকা টান দিয়ে রাহাকে ভিতরে নিয়ে বসায়। রাহা ভয় পেয়ে বলে, আপনারা কারা আর আমাকে ধরেছেন কেন? আর এখানে না বললেন আমার কোনো বান্ধবী ডাকছে। আপনারা কি করতে চাইছেন বলুন তো? আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। একটা ছেলে রাহার মুখের সামনে একটা কাগজ এনে বলে, আপু সব বলছি, আগে দেখুন তো এই ঠিকানাটা কোথায়। রাহা কাগজটা সামনে নিতেই সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। ঘণ্টাখানিক পরে রাহার জ্ঞান ফিরল। চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করল। পরক্ষণেই বুঝে গেল সে তার নিজের রুমে বিছানায় শুয়ে আছে। রাহা সাথে সাথে শোয়া থেকে উঠে বসল। তার মাথায় ঢুকছে না কি করে এখানে এলো। এমন সময় তার বাবা রুবেল চৌধুরী রুমে ঢুকলেন। রাহা তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা আমি এখানে কি করে এলাম? আমি তো বাহিরে গিয়েছিলাম। রুবেল চৌধুরী বলেন, তুমি নাকি তোমার বান্ধবীর সাথে ঘুরতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে, আর তোমার বান্ধবীর ভাই তোমাকে দিয়ে গিয়েছে। রাহা কপাল কুঁচকালো। সব তার কাছে গোলমাল লাগছে। এই বান্ধবীর ভাই কোথায় থেকে এলো? আর তাকে কেনই বা তখন সেন্সলেস করে দিয়েছিল? রুবেল চৌধুরী বলেন, আম্মু বাহিরে ডাক্তার এসেছে, তোমাকে চেক আপ করতে চায়। রাহা খানিকটা ঘাবড়ে যায়। এখন যদি ডাক্তার আসে তাহলে ডাক্তার ধরে ফেলবে সে প্রেগন্যান্ট, আর বাড়ির সবাইও জেনে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। রাহা তার বাবাকে বলে, বাবা তুমি ডাক্তারকে চলে যেতে বলো, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আর রাস্তায় রিক্সা দিয়ে যাওয়ার সময় মাথাটা চক্কর দিয়েছিল। রুবেল চৌধুরী রাহার সামনে বসে বলেন, তবুও চেক আপ করে রাখা ভালো। রাহা বলে, বাবা আমি এখন চেক আপ করব না, আমার কিচ্ছু হয়নি। এখন একটু ঘুমাতে পারলে শরীরটা আবার ঠিক হয়ে যাবে। আর তুমি চলে যেতে বলো, না হলে আম্মুকে চেক আপ করতে বলো। রুবেল চৌধুরী মেয়ের কথার সাথে কিছুতেই পেরে উঠলেন না। চলে গেলেন ডাক্তারের কাছে। রুবেল চৌধুরী চলে যেতেই রাহা বিছানায় থেকে নেমে দরজা বন্ধ করে দিল। এরপরে সামনেই দেখল তার ব্যাগটা। সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে ব্যাগটা হাতে নিয়ে বিছানায় বসল। ব্যাগে টাকা পয়সা সব ঠিকই আছে, এমনকি ফোনও আছে। চোর হলে তো এগুলো নিয়ে যেত, রেখে যেত না। রাহার ব্যাগ থেকে সব বিছানায় নামালো। সাথে একটা চিরকুট পেল। সাথে সাথে চিরকুটটা খুলে দেখল কিছু লেখা আছে। রাহা, সন্তান হলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার, আর এইটা মেরে ফেলা পাপ হবে আপনার। এইটুকুই লেখা আছে চিরকুটে। রাহা বেশ অবাক হলো। সে মা হতে চলেছে এইটা তো কেউ জানে না। তাহলে এই চিরকুটে যে লেখা, তাহলে কে লিখল এই চিরকুটটা? রাহা চিরকুটটা নিয়ে দুকড়ে কেঁদে উঠে।
অচেনা একজন বলছে এই বাচ্চা রাখতে, আর তার নিজের ভালোবাসার মানুষ তার স্বামী বলছে বাচ্চাটা নষ্ট করে ফেলতে। রাহা কি করবে বুঝে উঠতে পারছে না, দোটানায় পড়ে গিয়েছে। রাতের খাবার খাওয়ার জন্য রুমানা চৌধুরী এলেন রাহার রুমে। রাহা তার মায়ের সাথে চলে গেল নিচে। খাবার টেবিলে এসে বসল রাহা। রাশেদ চৌধুরী রাহার দিকে তাকিয়ে বলেন, রাহা আম্মু, তোমার শরীর এখন কেমন লাগছে? নিচে আসতে গেলে কেন? খাবারটা উপরেই পাঠিয়ে দিত। রাহা বলল, না বড় আব্বু, এখন ভালোই লাগছে তাই নিচে এসেছি। আর আমাকে নিয়ে এত চিন্তা করো না তো বড় আব্বু। রাশেদ চৌধুরী নরম গলায় বলেন, তোমায় নিয়ে চিন্তা করব না তো কাকে নিয়ে করব? এখন তুমিই আমাদের চোখের মণি। তোমার কিছু হলে আমাদের কারোরই চোখে ঘুম থাকে না। আর মিষ্টি তো চলেই গেল আমাদের ছেড়ে গ্রামের বাড়িতে। মেয়েটা কোনো যোগাযোগ করে না আমাদের সাথে। রাহা মাথা নত করে রইল। পাশে থেকে রুমানা চৌধুরী বলেন, ভাই সব হয়েছে আমার ছেলের জন্য। রাশেদ চৌধুরী বলেন, তোমার ছেলে আর আমার মেয়ে দুজনের ভুলের জন্যই ওরা বাড়ি ছাড়া। ভুল বুঝাবুঝি করে দুজনে দুই প্রান্তে। অনেক তো মিল করার চেষ্টা করেছিলাম কিন্তু কেউ রাজি না। মিষ্টি বাড়ির সবাইকে যেদিন ভালোবাসার কথা জানিয়েছিল সেদিন রাদিফ তা অস্বীকার করে। রাদিফ তার কিছুদিন পরেই জাপানে চলে যায়। মূলত রাদিফ জাপানে থেকেই পড়াশোনা করত, এখন বিজনেস করে, সেখানেই এখন রয়েছে। আর মিষ্টি তার ফুফুর সাথে গ্রামে থাকে। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী গিয়েছিলাম মিষ্টিকে ফিরিয়ে আনতে, কিন্তু মিষ্টি আসেনি। সায়মা চৌধুরী রাহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, খেয়ে নে, খেয়ে রুমে গিয়ে রেস্ট নে, তাহলেই দেখবি ভালো লাগবে। মিষ্টি আর রাদিফের যখন ভালো লাগবে তখন আসবে। রাহা খাবার খেয়ে সাথে সাথে নিজের রুমে চলে এলো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে সাথে সাথে ওয়াশরুমে চলে গেল। এতক্ষণ খুব কষ্টে বমিটা আটকে রেখেছিল। রাহা চোখ মুখ ধুয়ে রুমে এসে বিছানায় বসল। ফোনটা হাতে নিয়ে দেখল রাদিফ কল দিয়েছে। রাদিফ সেই ঝামেলার পরে বাড়ির কারো সাথে তেমন কথা বলে না, শুধু রাহার সাথেই যোগাযোগ রেখেছে। রাহাও ভেবে রেখেছিল তার ভাইকে কল দিয়ে বাচ্চার কথাটা জানাবে। রাহা কল দিল রাদিফকে। রাদিফ কল রিসিভ করে বলে, হ্যালো রাহা, ভালো আছিস? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি উ। রাহা নিচু স্বরে বলে, ভাইয়া তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বল। রাহা ইতস্তত বোধ করল। ভাইয়া আগে বলো, তুমি কোনো রাগারাগি করবে না। রাদিফ হেসে বলে, তুমি বল। আর কখনো কি দেখেছিস আমি তোর উপরে রাগ করেছি? না। তাহলে এই ভাইকে বল। রাহা নিচু স্বরে বলে, ভাইয়া আমি আর রাজ ভাইয়া দুজন দুজনাকে ভালোবাসি, এমনকি লুকিয়ে বিয়ে করেছি। এই শুনে রাদিফ মুচকি হেসে বলে, কি বলছিস তুমি? তুমি রাজকে বিয়ে করেছিস? এত ভালো কথা। তবে আমি অনেকদিন আগে রাজের সাথে কথা বলেছিলাম, বলল তোকে নাকি ভালোবাসে। আর তোরা বাড়িতে জানিয়েছিস? না ভাইয়া জানাইনি। এই শুনে রাদিফ বলে, জানাসনি কেন? রাহা তৎক্ষণাৎ কেঁদে বলে উঠে, ভাইয়া রাজ এখন আমায় অস্বীকার করছে, বলেছে আমাকে ভালোবেসে প্রতিশোধ নিয়েছে। এই শুনে রাদিফ কিছুক্ষণ থমকে গেল। জিজ্ঞাসু সুরে বলে, কিসের প্রতিশোধ? তুমি মিষ্টিকে সবার সামনে অস্বীকার করেছ বলে সেইটার প্রতিশোধ নিয়েছে আমার সাথে। ভাইয়া এখন রাজের সন্তান আমার গর্ভে। আমি ওকে বলেছি বাড়িতে জানাতে, কিন্তু ও আমায় অস্বীকার করেছে, এই বাচ্চাকেও অস্বীকার করেছে। এই শুনে রাদিফের মেজাজ তিরিক্ষে উঠে যায়। চোয়ালে শক্ত করে বলে, প্রতিশোধ? ও প্রতিশোধের কি বোঝে? ও তোকে বিয়ে করে অস্বীকার করছে আর এটাকে প্রতিশোধ বলে চালিয়ে দিচ্ছে। আমি মিষ্টিকে কেন অস্বীকার করেছি কেউ জানতে চেয়েছে। আর রাজ না জেনে তোর সাথে এমন করেছে। আমি ওকে ছাড়ব না। রাহা নাক টেনে বলে, ও বলেছে 1 তারিখের মধ্যে বাচ্চাটা নষ্ট করে ফেলতে। কিন্তু ভাইয়া আমি এই বাচ্চাটা নষ্ট করতে চাই না। আমি এই বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখাতে চাই। রাদিফ চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণে আনল। বোনের সাথে কোনো রাগারাগি করতে চায় না, তাই ঠান্ডা গলায় বলে, তুই কাঁদিস না, কাঁদা বন্ধ কর। আমি যা বলছি শোন। ও যখন প্রতিশোধ নেওয়ার জন্য এতদূর পর্যন্ত গিয়েছে, এখন বাচ্চাটাকে অস্বীকার করছে, তুমি বাচ্চাটা নষ্ট করিস না, এতে পাপ হবে। রাহা অস্থির কণ্ঠে বলে, কিন্তু ভাইয়া আমি একা এই বাচ্চাটাকে মানুষ করব কি করে? রাজ এখন আমায় অস্বীকার করেছে। আমি এখন বাবা, বড় আব্বু কাউকে বলতে পারছি না। আর এই বাচ্চা দুনিয়ায় এসে ওর বাবাকে চাইলে কি বলবো? রাদিফ কিছুটা নরম হয়ে শুধালো, বাচ্চা এসে তার বাবাকে চাইলে কি বলবি এটা পরে দেখবি। আগে বাচ্চাটাকে নিয়ে তোকে ভালোভাবে বাঁচতে হবে। তুই আমার বোন না।
আমার বোন তো স্ট্রং। আমার বোন হেরে যাওয়ার মেয়ে নয়। এরপরে রাহা আজকের ঘটনাটাও রাদিফকে বলল। সব শুনে রাদিফ শক্ত গলায় বলে, তুই একদম বাড়ির বাহিরে যাবি না। আর শোন বোন, আমার কাঁদিস না তুলি। আমি আসব, রাজের মুখোমুখি হব, হয় মরব না হয় মারব। রাহা কিছুটা ঘাবড়ে যায়। রাদিফ ফিরে এলে রাজের সাথে তার ঝামেলা হবেই। রাজেরও রাদিফের উপরে রাগ রয়েছে তার বোনকে অস্বীকার করার কারণে, আর রাদিফেরও রাগ বাড়ছে তার বোনকে অস্বীকার করার কারণে। রাহা দুজনকে মুখোমুখি আনার মতো ভুল করবে না। প্রয়োজন পড়লে সেই চলে যাবে। রাহা ঠিক করল সেই বাড়ি থেকে চলে যাবে, কিন্তু কোথায় যাবে, কি করবে, এটা তার ভাই ঠিক করে দেবে। রাহা চোখ মুছে বলে, না ভাইয়া, তুমি এসো না। আমি ঝামেলা চাই না ভাইয়া। রাজবাড়িতে নেই, চট্টগ্রাম গিয়েছে। ফিরবে 1 তারিখে। এর মধ্যে কিছু একটা করতে হবে, না হলে রাজ আমার বাচ্চাটাকে শেষ করে ফেলবে। এখন এই বাচ্চা আর নিজেকে বাঁচাতে হলে এই বাড়িতে থেকে চলে যেতে হবে আমাকে। লাগবে না আমার রাজকে, আমি আমার বাচ্চা একাই মানুষ করে ওকে দেখিয়ে দিব ভাইয়া। তোমাকে আমার পাশে চাই। কিন্তু ভাইয়া, আমি বাড়ি ছেড়ে কোথায় গিয়ে থাকব? রাদিফ কিছুক্ষণ ভেবে বলে, তোকে অন্য কোথাও রেখে আমি শান্তিতে থাকতে পারবো না। তুই আমার কাছে চলে আসতে পারবি, শুধু আমার কাছে চলে আয় তুনি। এরপরে রাজ সহ রাজের 14 গোষ্ঠীর উপরে প্রতিশোধ নিব। এই বলে রাদিফ কঠিন গলায় বলে, রাজ প্রতিশোধ নিতে গিয়ে বড্ড ভুল করল। এখন প্রতিশোধের খেলা কতটা জঘন্যতম ওকে বোঝাবো। রাহা আগেই বুঝতে পেরেছিল তার ভাই ঠিক কতটা রেগে যাবে। ভাইয়ের কথা মতো বিদেশে চলে যাবে, কিন্তু হাতে মাত্র কয়েকটা দিন আছে, এর মধ্যে কি করে চলে যাবে। রাহা বলে, তোমার কাছে চলে যাব, কিন্তু এত তাড়াতাড়ি কি করে যাব? আমার ভিসা নেই। রাদিফ পরক্ষণেই বলে, রাহা তুমি কি সাইমনকে ভুলে গিয়েছিস? রাহা নিচু গলায় বলে, না, সাইমনকে ভুলে যায়নি। আর তুমি সাইমনের কথা বলছো কেন? রাদিফ বলে, সাইমন এখন বাংলাদেশেই রয়েছে, এখন ওকে বলতে হবে। তাছাড়া আর কোনো বিশ্বস্ত কাউকে পাচ্ছি না। ঠিক আছে ভাইয়া, তুমি এত চিন্তা করিস না। তুমি তোর পাসপোর্ট আর কিছু কাগজপত্র রেডি করে রাখিস। কালকে সাইমন ওই বাড়ির সামনে যাবে, তুমি ওকে ওই কাগজগুলো দিবি। এরপরে আমি দেখছি কি করে ভিসা ব্যবস্থা করতে পারি। রাহা বলে, ভাইয়া, হাতে মাত্র কয়েকটা দিন আছে, এর মধ্যে কি ভিসা ব্যবস্থা করতে পারবে? আর বেশি টাকা লাগবে এগুলো পেতে? রাদিফ জোর গলায় বলে, পারবো। যত টাকাই লাগুক, তোকে আর তোর বাচ্চাকে আমি বাঁচাবই। আর এখন কি করছিস তুই? রুমে বসে আছি। আর শোন, এই বিষয় নিয়ে কাউকে কিচ্ছু বলবি না। আমি দেখছি কি করা যায়। শুধু একবার তোকে আমার কাছে যদি আনতে পারি, এরপরে রাজকে আমি দেখে নিব। ওর প্রতিশোধ নেওয়া আমি বের করব। ও আমার বোনের সাথে এমন করেছে, ওকে আমি ছাড়ব না। রাহা খানিকটা ভয় পেয়ে বলে, ভাইয়া, এতে আমার বাচ্চাটা ঠিক থাকবে তো? তুমি চিন্তা করিস না। এই কয়েকটা দিন একটু সেভ হয়ে থাকবি, কোথাও বের হবি না। আর কালকে সকালে কাগজগুলো রেডি রাখিস। ওই রাজ তোর আর তোর বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। রাদিফ রাহার সাথে কথা বলে ফোন পাশেই রেখে বসল। রাজের উপরে এখন খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে সামনে পেলে মেরে কুচি কুচি করে দিতে। রাদিফ নিজে থেকে কিচ্ছু বলতে পারছে না, কারণ সে মিষ্টিকে অস্বীকার করেছিল। কিন্তু কেন অস্বীকার করেছিল সেটা কেউ জানতে চায়নি। এই একটা কারণে আজ রাদিফ বোনের প্রতি হওয়া অন্যায় দেখেও কিছু বলতে পারছে না। রাদিফ সাথে সাথে তার ঘনিষ্ঠ বন্ধু সাইমনকে কল দিল। সাইমনও জাপানে রাদিফের সাথেই থাকে, কিছুদিন হলো দেশে গিয়েছে। রাদিফ সাইমনের সাথে আলোচনা করল কি করে ভিসা জোগাড় করা যায়। সাইমন সবশেষে রাদিফকে বলে, বন্ধু, তুমি চিন্তা করিস না, এখন স্টুডেন্ট ভিসায় তোর বোন একটু তাড়াতাড়ি যেতে পারবে। তবে টাকা লাগবে, যেহেতু কয়েকটা দিনের মধ্যে চাইছিস। রাদিফ বলে, বন্ধু, যত টাকা লাগে লাগুক, এই 10 দিনের মধ্যে তোকে সবটা জোগাড় করতেই হবে। আমার বোন একটু সমস্যায় আছে, তাই তোকে এমার্জেন্সি করতে বলছি। আর দেশে বিশ্বস্ত কেউ নেই তুমি ছাড়া, তোকে কাজটা করে দিতেই হবে। বন্ধু, তুমি চিন্তা করিস না, তুমি তো আমার ভাইয়ের মতো, আর তুই আমার অনেক উপকার করেছিস। সেক্ষেত্রে আমি কিছুই করতে পারিনি। এখন আমি তোর বোনের ভিসাটা জোগাড় করে দিব, তুমি চিন্তা করিস না। রাদিফের বন্ধু সাইমন সকালে রাহার বাড়ির সামনে আসে। রাহা তার সব দরকারি ডকুমেন্টগুলো সাইমনকে দিয়ে দেয়। এই কয়েকদিনে রাহা আর বাড়িতে থেকে বের হয়নি, ফোনও বন্ধ করে রেখেছে।
আর ইচ্ছে করেই রাজের সাথে কোনো যোগাযোগ করেনি, আর যোগাযোগও করতে চায় না। আজ মাসের 30 তারিখ। বিকেলবেলা রাহা বিছানায় ক্যালেন্ডার হাতে নিয়ে বসে বসে কাঁদছে। কালকে সকালে বা দুপুরে রাজ বাড়িতে চলে আসবে। যদি এসে জানতে চায় বাচ্চাটা রেখেছে কিনা, তাহলে সে কি জবাব দিবে? এই নিয়ে ভাবতে ভাবতে রাহার ফোন বেজে উঠে। রাহা ফোনটা হাতে নিয়ে দেখল রাদিফ কল দিয়েছে। রাহা চোখ মুছে কলটা রিসিভ করে বলে, ভাইয়া বলো। ওপাশে থেকে রাদিফ বলে, রাহা তোর ভিসা টিকিট রেডি হয়ে গিয়েছে। এই শুনে রাহা খুশি হয়ে অস্থির গলায় বলে, ভাইয়া সব রেডি হয়ে গিয়েছে। রেডি করে ফেলেছে সাইমন। কালকে রাত 3টায় ফ্লাইট। সাইমন অনেক কষ্ট করে এই পর্যন্ত করতে পেরেছে। এছাড়া আর কোনো ফ্লাইট টিকিট বুক করতে পারেনি। তোকে রাতের ফ্লাইটেই আসতে হবে। রাহা মাথা নাড়িয়ে বলে, সাইমন ভাইয়া এই পর্যন্ত করেছে, এই অনেক। রাদিফ বলে, শোনো, তুমি এখন কিছু জিনিস গুছিয়ে ফেল। আর রাত 1:30টার দিকে সাইমন গাড়ি নিয়ে বাড়ির সামনে যাবে। তুমি সাইমনের সাথে বের হয়ে যাবি। সাইমন তোকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিবে। আর কোনো প্রমাণ বা কিচ্ছু রেখে আসবি না। ফোনটা গাড়িতে আসার পথে ফেলে দিয়ে আসবি। আর শুধু রাজের জন্য একটা ছোট্ট চিরকুট রেখে আসবি। রাহা প্রশ্ন করে, চিরকুটে কি লিখব ভাইয়া? আমি তোকে টেক্সট করে পাঠাচ্ছি। ঠিক আছে ভাইয়া। রাহা রাদিফের সাথে কথা বলে ফোনটা পাশে রেখে দিয়ে তার লেদারটা বের করল। এরপরে কাভার থেকে প্রয়োজনীয় জামাকাপড় লেদারে ভরে নিল। এর সাথে আরও নিত্য প্রয়োজনীয় দরকারি জিনিসগুলোও রাখল। যা না নিলে চলে না, তাই নিল। রাত 10টা। রাহা নিজের রুম থেকে বেরিয়ে চলে গেল তার বাবা মায়ের রুমে। চলে যাওয়ার আগে বাবা মায়ের সাথে শেষ দেখাটা করতে চায়। রাহা আস্তে করে দরজা খুলে তার বাবা মায়ের রুমে ঢুকল। রুবেল চৌধুরী বা রুমানা চৌধুরী বসেছিলেন রুমে। রুবেল চৌধুরী মেয়েকে দেখে বলেন, রাহা কিছু বলবে? আর তোমাকে এমন লাগছে কেন? রাহার এখন তার বাবাকে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বলতে ইচ্ছে করছে সব। রাহা ধীর পায়ে এগিয়ে গিয়ে তার বাবা মায়ের মাঝখানে বসল। কোনো কথা বলছে না, শুধু দুজনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে রাহা তার বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বু। কি হয়েছে বলো? শরীর খারাপ লাগছে? না আব্বু, আমার শরীর ঠিকই আছে। তাহলে এমন করে জড়িয়ে ধরলে যে? আব্বু, ঘুম আসছিল না। মনে হচ্ছিল একবার তোমার সাথে আর আম্মুর সাথে কথা বলতে পারলে ভালো লাগবে। রুমানা চৌধুরী রাহার মাথায় হাত রেখে বলেন, তোর কি হয়েছে রে? তোকে কয়েকটা দিন ধরে কেমন একটা স্বাভাবিক লাগছে না। কোনো কিছু নিয়ে চিন্তা করিস নাকি? রাহা হাসার চেষ্টা করে বলে, না আম্মু। এর কিছুক্ষণ পরে রাহা মাথা তুলে তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, আমি যদি কোনো বড় ভুল করি তাহলে কি তুমি আমায় আদর করবে? এভাবে আগলে রাখবে আমায়? রুবেল চৌধুরী কথাটা শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। রাহার কথা শুনে কেমন যেন তার মায়া হচ্ছে। মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, আমি আর তোমার আম্মু যতদিন বেঁচে থাকবো ততদিনই আমরা তোমাকে আগলে রাখবো, আদরে রাখবো। আর তুমি কোনো ভুল করলেও আমাদের সন্তান হয়ে থাকবে, আর ভুল না করলেও আমাদের সন্তান হয়ে থাকবে। রুবেল চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, জানো, তোমার ভাইয়ার জন্য এখনো আমাদের কষ্ট হয়। কি একটা ভুলের জন্য নিজেই নিজেকে আমাদের থেকে দূরে রেখেছে। ফোনে কথা বলে খুব কম, এতে আমাদের মন ভরে না। রাহা কেঁদে উঠল। তার মা রুবেল চৌধুরীকে বলেন, তুমিও না মেয়েটা ভাইয়ের কথা শুনলেই মন খারাপ করে, আর তুমি সেই বোনের কাছেই ভাইয়ের কথা বলো। এই বলে তিনি রাহাকে বলেন, থাক মা, কাঁদিস না। দেখবি তোর ভাই একদিন ঠিকই ফিরে আসবে। এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়। অনেক রাত হয়েছে। রাহা বিছানায় থেকে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার আগে আবারও তার বাবা মায়ের মুখপানে তাকালো। হয়তো এই দেখাই শেষ দেখা। আবার দেখা হবে না অনেক দিন। হয়তো বা এই জন্মে। রাহা চলে যেতে যেতে মনে মনে বলল, আব্বু আম্মু, আমি তোমাদের কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব? আমাকে তো এই সন্তানটা বাঁচাতে হবে। আমি ভাইয়ার কাছে পৌঁছেই তোমাদের জানাবো। এই পর্যন্ত তোমরা একটু কষ্ট করে থেকো। রাহা এই বলতে বলতে কাঁদতে কাঁদতে রুমে এলো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসে কাঁদতে লাগলো। এরপরে উঠে রিডিং টেবিলে গিয়ে বসে রাদিফের দেওয়া টেক্সটটা একটা ছোট্ট চিরকুটে লিখে সেটা নিয়ে বের হয়ে গেল রুম থেকে। এরপরে রাজের রুমে এসে রাজের বালিশের নিচে আলগোছে চিরকুটটা রেখে রুম থেকে বেরিয়ে চলে এলো নিজের রুমে। রাত তখন 1:30। এখন কেউই জেগে নেই। রাহা আলগোছে রুম থেকে বেরোলো। এরপরে চলে গেল বাড়ির বাহিরে। গেটের সামনে দুজন দারোয়ান বসা ছিল বলে বাড়ির পেছনের দিক দিয়ে বের হলো।
সাইমনকে দেখতে পেয়ে কিছুটা হাঁফ ছাড়ল। সাইমন রাহার হাতে থেকে লেদারটা নিয়ে গাড়িতে তুলে রাহাকে বলে, তুমি গাড়িতে উঠে বসো। রাহা যেই ব্যাকসিটের দরজা খুলতে যাবে ঠিক তখন সাইমন বলে, রাহা সামনে বসো। রাহা সম্মতি জানিয়ে সামনের সিটে বসল। এরপরে সাইমন গাড়িতে উঠে বসল। এর মাঝে কয়েকবার রাদিফ ফোন দিয়েছিল। দুজনেই রাদিফের সাথে কথা বলেছে। সাইমন রাহাকে নিয়ে এয়ারপোর্টে চলে এলো। গাড়িতে থেকে নেমে রাহার হাতে পাসপোর্ট, ভিসা আর টিকিট দিয়ে বলে, রাহা এই যে তোমার পাসপোর্ট, ভিসা আর টিকিট। তুমি কিন্তু স্টুডেন্ট ভিসায় যাচ্ছ। আর সব কিছু ওকে করা। রাহা কি বলে ধন্যবাদ দিবে তা মুখে আসছে না। সাইমন এইভাবে চেষ্টা না করলে হয়তো রাহা আজ এয়ারপোর্টে এসে দাঁড়াতে পারত না। রাহা চোখে জল নিয়ে বলে, ভাইয়া আপনাকে ধন্যবাদ জানালে হয়তো কম হয়ে যাবে। আপনি না থাকলে আমি যেতেই পারতাম না। সাইমন হেসে বলে, ওয়েলকাম। দেখে শুনে যেও। আর ওইখানে রাদিফ তোমার অপেক্ষায় থাকবে। ঠিক আছে ভাইয়া। আপনি ভালো থাকবেন। রাহা পাসপোর্ট, ভিসা, টিকিট দেখিয়ে ভিতরে চলে গেল। সাইমন দাঁড়িয়ে রইল। যতদূর পর্যন্ত রাহাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত দেখল। সকাল 11টা বাজতেই সবার চোখে পড়ল রাহা এখনো রুম থেকে বের হয়নি, এমনকি কারো সামনে আসেনি। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী অফিসে চলে গিয়েছে। বাড়িতে রয়েছে শুধু সায়মা চৌধুরী ও রুমানা চৌধুরী। তারা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন কিন্তু কোথাও রাহাকে পেলেন না। রাহার রুমে এসেও পেলেন না, অথচ রুমটা সুন্দর করে পরিপাটি করে রাখা। ঘণ্টা খানিক অপেক্ষা করেও যখন রাহার কোনো খোঁজ পাওয়া গেল না তখন সায়মা চৌধুরী ও রুমানা চৌধুরী অস্থির হয়ে পড়লেন। সায়মা চৌধুরী গেটের দারোয়ানের কাছে গিয়েও বলেন তারা রাহাকে দেখেছে নাকি, কিন্তু তারা দেখেনি। এই শুনে সায়মা চৌধুরী কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলেন। এরপরে বাড়ির ভিতরে এলেন রুমানা চৌধুরীর কাছে। রুমানা চৌধুরী কেঁদেই চলেছেন। এর আধ ঘন্টা পরেই রুবেল চৌধুরী আর রাশেদ চৌধুরী বাড়িতে এলেন। রুবেল চৌধুরী রুমানা চৌধুরীকে বলেন, রাহার কোনো খোঁজ পেয়েছ? রুমানা চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে বলেন, না, আমি ওর কোনো খোঁজ পাইনি। পুরো বাড়ি খুঁজেছি, বাহিরেও খুঁজেছি, ওর সব বন্ধু বান্ধবীকে কল দিয়েছি, কিন্তু কোথাও নেই মেয়েটা। এই শুনে রুবেল চৌধুরী রাগ নিয়ে বলেন, জবলজান্ত একটা মানুষ বাড়িতে থেকে উধাও হয়ে গেল, এইটা তুমি বুঝতে পারোনি? কি করো বাড়িতে যে মেয়েটাকে দেখলে না? রাশেদ চৌধুরী তৎক্ষণাৎ পুলিশকে কল দিয়ে সবটা জানালেন, সাথে রাহার ছবিও পাঠিয়ে দিলেন। এরপরে তিনি রুবেল চৌধুরীকে নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। বিকেল বেলা রাজ বাড়ির উদ্দেশ্যে ফিরছে। সাথে তার বোন মিষ্টিও আছে। মিষ্টি হেসে বলে, ভাইয়া, তাহলে আজ রাহার কথাটা বাড়িতে জানাবে। রাহা খুব খুশি হবে। এই কয়েকটা দিনে হয়তো মেয়েটা খুব কষ্ট পেয়েছে। রাজ শুকনো মুখে বলে, পেয়েছে হয়তো। আর ও যা জেদি, আমার মনে হচ্ছে ও বাড়িতে জানিয়ে দিয়েছে। না হলে তো পরিবেশ ঠান্ডা থাকার কথা না আগে। মিষ্টি চিন্তিত স্বরে বলে, কিন্তু ভাইয়া, তুমি যে বললে ও নাকি হসপিটালে গিয়েছিল, তাহলে ও কি বাচ্চাটা নষ্ট করে ফেলেছে? রাজ বলে, সেদিন আমার বন্ধুরা ওকে মিথ্যে বলে ভুলিয়ে ভালিয়ে ওকে বাড়িতে দিয়ে গিয়েছিল। এরপরে আর ও বাড়িতে থেকে বের হয়নি। আমি দারোয়ানের থেকে খোঁজ নিয়েছি। আর ওর প্রাণ গেলেও এই বাচ্চা ও নষ্ট করবে না। মিষ্টি বলে, ভাইয়া, তুমি ওকে শুধু শুধু এত বড় কষ্টে রেখে এসেছিলে, বাড়িতে বলে দিয়ে আসতে। রাজ হালকা হেসে বলে, ওকে বোঝাতে চেয়েছি ওর ভাই কি ভুলটা করেছে তোর সাথে। আর এইটা হয়তো রাদিফ জেনে গিয়েছে। এখন বুঝবে নিজের বোনের সাথে এমন হওয়ার যন্ত্রণা কতখানি। তবে আজকে বাড়িতে গিয়ে সবাইকে সবটা জানিয়ে দিব। রাহা দেখবি অনেক খুশি হয়েছে। আর বাড়ির সবাইও খুশি না হয়ে পারবে না। রাজ মিষ্টিকে নিয়ে বাড়িতে ঢুকল। বাড়ির ভিতরে ঢুকতেই বুঝল বাড়িটা কেমন থম মেরে আছে। রাজ এগিয়ে যেতেই সায়মা চৌধুরী অস্থির কণ্ঠে বলেন, রাজ, তোকে কতবার আমরা কল করেছি, তুমি কল ধরিসনি কেন? রাজ স্বাভাবিকভাবে বলে, আম্মু, ফোনটা সকাল থেকে চার্জ করতে পারিনি, তাই বন্ধ হয়ে আছে। এই বলে রাজ সাথে সাথে হাই তুলে রাহাকে ডাকে, রাহা, এই রাহা, কই তুই? নিচে আয়। রাহা, দেখ আমি ফিরে এসেছি। রাহা। পাশে থেকে রুমানা চৌধুরী দুকরে কেঁদে বলে উঠেন, রাহাকে আর ডাকলেও ও আসবে না। রাজ কপালে ভাঁজ ফেলে এগিয়ে গেল তার ছোট আম্মুর দিকে। ছোট আম্মু, কি বলছো? রাহা ডাকলেও শুনবে না, ও কোথায় গিয়েছে? রুমানা চৌধুরী ভাঙা গলায় বলেন, রাহাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। এখন সন্ধ্যা হয়ে আসছে, মেয়েটা কোথায় গিয়েছে কিচ্ছু বলে যায়নি।